ঐক্যের জন্য ভোটের মাঠে গ্রহণযোগ্য ফ্যাসিবাদ বিরোধী দলের মতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে সংস্কারের আহ্বান। দীর্ঘমেয়াদে এইভাবে ভাগ করে যদি এই সুপারিশগুলোকে গ্রহণ করা হয় সেটি বরং বাস্তবসম্মত হবে। ঐক্যমত্যে পৌঁছতে চান সেখানে বিএনপির ঐক্যমত্য হওয়াটা খুব জরুরি, যেহেতু এখন আওয়ামী লীগ নাই। নির্বাচনের আগে অবশ্যই শেখ হাসিনার বিচার করতে হবে, নারী সমাবেশে বললেন বক্তারা। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ারাই এগিয়ে নেবে বাংলাদেশ, বললেন সার্জিস আলম। ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনই বিএনপির লক্ষ্য, নড়াইল জেলা সম্মেলনে তারেক রহমান। জনগণের আস্থা অর্জনের নির্দেশ নেতাকর্মীদের। বিগত 15 বছর খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। মানুষের স্বস্তি নিশ্চিতে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান ডক্টর ইউনূসের। দাবি দাওয়া মেটানো নয়, সরকারের লক্ষ্য নির্বাচন, জানালেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষক ও সিএনজি চালকদের আন্দোলনে রাজধানীতে বিড়ম্বনার আরও একটি দিন। নিয়োগ প্রত্যাশীদের সরাতে জল কামান, সাউন্ড গ্রেনেড। শেষ হলো বিশ্ব ইজতেমার তৃতীয় ও শেষ পর্ব। আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। সড়ক ও রেলপথে, বাড়ির পথে মুসল্লিরা। মহিলা সমিতিতে নাট্য উৎসব বন্ধ নিয়ে ধোঁয়াশা। বরাদ্দ বাতিল চেয়েছিল আয়োজক কমিটি, দাবি মঞ্চ কর্তৃপক্ষের। নিরাপত্তার ইস্যু ছিল না, বলছেন উপদেষ্টা। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনকে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের আগে ভোট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত সংস্কারের পরামর্শ তাদের। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ভোটের মাঠে যাদের গ্রহণযোগ্যতা বেশি তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন তারা। যথাযথ সময়ে নির্বাচন করতে নির্ধারিত সংস্কার বাস্তবায়নে অধ্যাদেশ জারি করা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সহকর্মী আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। একটি নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য ৬টি সংস্কার কমিশন এরই মধ্যে তাদের প্রস্তাব দিয়েছে সরকারের কাছে। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়ার জন্য গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন ২৬টি দল ও জোটের সাথে প্রথম বৈঠক করেছে। সরকারের তরফ থেকে এটি তাদের দ্বিতীয় ইনিংস বলে আখ্যায়িত করা হয়েছে। আর রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার ইস্যুতে গুরুত্ব পাচ্ছে তাদের মতামতই। ক্রিকেটে কিন্তু দুইটা ইনিংসই হয়, থার্ড ইনিংস খেলার কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, সংখ্যাতত্ত্ব নয়, রাজনৈতিক দলের ভোট ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে সংস্কারের সুপারিশ আমলে নিতে হবে। এক্ষেত্রে তারা স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের ধারণা দিচ্ছেন। মধ্যমেয়াদে, স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে এইভাবে ভাগ করে যদি এই সুপারিশগুলোকে গ্রহণ করা হয় সেটি বরং বাস্তবসম্মত হবে। মানে নির্বাচনটা করার জন্য কতটুকু আমাদের দরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়টাকে যদি অ্যাড্রেস করা যায়, বাকিটা না হয় আপনি পরবর্তী সময়ের জন্য ফেলে দিলেন। যে আমরা সব দল একসাথে বলবো, তারপরে এই দলগুলোর মধ্যে মেজরিটি যা বলবে সেটাই আমরা ঐক্যমতে পৌঁছবো, এভাবে কিন্তু ঐক্যমত্য হবে না। অন্যান্য অনেক ছোট দল আছে যাদের কাছে সব মিলে 1% ভোট নেই। যা যা ঐক্যমত্যে পৌঁছতে চান সেখানে বিএনপির ঐক্যমত্য হওয়াটা খুব জরুরি। বিএনপির ঐক্যমত্য ছাড়া, এবং যেহেতু এখন আওয়ামী লীগ নাই, তাহলে এই যে সংস্কারের যে ঐক্যমত্য, সেই ঐক্যমত্য নিয়ে নানান প্রশ্ন উঠবে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দলগুলো রাষ্ট্র সংস্কারে 3 জোটের রূপরেখা দিয়েছিল, কিন্তু ক্ষমতা আসার পর সেগুলোকে তেমন আমলে নেয়নি কোনো দলই। অতীতের সেই অভিজ্ঞতা থেকে বিশ্লেষকরা সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরির
পরামর্শ দেন, যেখানে থাকবে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতি স্বাক্ষর। 10টা জিনিস সংস্কার করার জন্য সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি। 10টা ধরা পড়ে যখন বলে ইয়েস আমরা রাজি, ঠিক আছে আপনি সাইন করেন। যে দল ক্ষমতায় যাবে সে যদি না করে তখন অন্য দল তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠাবে। সেই ডিক্লারেশন ভিত্তিতে রাজনৈতিক দলগুলো তাদের গঠনতন্ত্র, তাদের নিজেদের যে অভ্যন্তরীণ গণতন্ত্র এবং তাদের ঘোষণাপত্র এবং নির্বাচনী যে ইশতেহার ঘোষণা করবেন, যে সমস্ত প্রতিশ্রুতি দেবেন সেগুলো তারা ওখানে প্রতিফলিত করবেন। তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করা যায় যে তারা ভবিষ্যতে এই কাজগুলো করবেন। সংস্কারের ট্রেন গন্তব্যে পৌঁছাতে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি নেয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের। এই সরকারের জন্য তো প্রত্যেকটি দিন একটা করে চ্যালেঞ্জ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সরকারকে অবশ্যই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। বিকেলে রাজধানীর শাহবাগে নারী সমাবেশে এসব দাবি জানিয়েছেন তারা। সামান্তা শারমিন বলেন, নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। রাজনীতিতে নারী অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় আক্তার হোসেন বলেন, ভারত থেকে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, নতুন যে রাজনৈতিক দল আসবে তারা নারীদের ক্ষমতায়নে কাজ করবে। এ সময় তিনি নারীদের নীতি নির্ধারণী পর্যায়ে আনার আহ্বান জানিয়েছেন। এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে চাচ্ছে নির্বাচনের দিকে, আমরা বলতে চাই এই সমাবেশ থেকে এবং সকল সমাবেশ থেকে আমরা দেখেছি বারংবার দাবি উঠেছে বিচারের এবং সংস্কারের। আমরা দেখেছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড়া করাতে চায় নির্বাচনকে। নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে নাহিদ ইসলামকে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় ছেড়ে জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন তিনি, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেছেন, গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বে প্রথম সারিতে থাকবে। বিকেলে নারায়ণগঞ্জে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরও একটি গণবিপ্লব হবে। চলতি মাসেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলেও জানান এই সংগঠক। এই দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। যে কোনো মূল্যে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ গড়ে তোলা হবে, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার এখনই সময়। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 16 বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। 2 পর্বের এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি, উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশ রক্ষায় বিএনপির 31 দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সময় এসেছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, অর্থনীতির ভিত্তি মজবুত করতে রেমিটেন্স, স্বাস্থ্য, শিল্প ও কৃষি খাতে সংস্কারের প্রয়োজন। লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে, দেশের কৃষককে আবার কৃষির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব।
পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোট দেয় কাউন্সিলররা। তারেক রহমান বলেন, সময় এসেছে এভাবেই গণতান্ত্রিক উপায়ে দেশের জন্য নেতা নির্বাচনের। যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আন্দোলনে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নির্বাচনেই গণতন্ত্রে পৌঁছানোর একমাত্র পথ, এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গণতন্ত্র একমাত্রই পথ। ঠাকুরগাঁয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, এদেশের তরুণরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেই সুযোগ কাজে লাগাতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সারা দেশে তার যে পদক্ষেপ ছিল তা আজও দেশের মানুষ মনে রেখেছে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রের পথটাই বিরোধিত হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই এখন নির্ভর করছে সরকারের সাফল্য এবং ব্যর্থতা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরুদায়িত্ব বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকারকে সাধারণ মানুষের হয়রানি নয়, স্বস্তি নিশ্চিতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসকগণ মহাসড়কে যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কি কাজে আমরা সফল, কি কাজে আমরা বিফল। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপরই সরকারের সাফল্য, ব্যর্থতা। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরুদায়িত্ব বলে জানান তিনি। এসব বিষয়ে বহির্বিশ্বের নজর থাকায় জেলা প্রশাসকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার উপর জোর দেন তিনি। শান্তি শৃঙ্খলা বজায় রাখা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, পাসপোর্ট এক ধরনের পরিচয়পত্র যা দেশের মানুষের অধিকার। এর জন্য পুলিশ ভেরিফিকেশন এক ধরনের ভোগান্তি, তাই পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানান তিনি। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুরো দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে কাজ করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। একটি ক্লাসে যেমন মেধাক্রম থাকে, ঠিক তেমনি জেলাগুলোর মধ্যে ভালো করার প্রতিযোগিতা থাকতে হবে। অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে এই সুযোগটি পূর্ণ মাত্রায় আছে। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছি না 100% করতে হবে। আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হও। 1 নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ। অন্তর্বর্তীকালীন সময়ে এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে, আশা করি এটা গ্রহণ করবে। বক্তব্যের শেষে প্রধান উপদেষ্টা বলেন, সরকার সব সময় সাধারণ মানুষের হয়রানির ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। এ পরিস্থিতি এবার উল্টে দিতে হবে। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যেও সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা, তবে
প্রয়োজনীয় 6টি বই চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে, এমনটি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। পাঠ্য বই নিয়ে কিছু সমস্যা হয়েছে বলেও স্বীকার করেন তিনি। বিকেলে উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য অধিবেশনে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, চর দখলের মতো নতুন করে স্কুল কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবেলা করে স্থানীয় গ্রহণযোগ্য মানুষদের পর্ষদে নিতে ডিসিদের নির্দেশ দিয়েছেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, সরকারের প্রধান লক্ষ্য সবার দাবি দাওয়া মেটানো নয়, সুষ্ঠু নির্বাচন করা। সেক্ষেত্রে ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত, তারা যেন প্রাপ্য ভাতা পান সে বিষয়টি সরকার দেখবে বলেও জানিয়েছেন তিনি। এবছরের পাঠ্যপুস্তক বিতরণের ক্ষেত্রে অনেক বিলম্বিত হয়েছে। আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর শুরু করতে, বিতরণ শুরু করতে অনেকগুলো বিষয় আসে, ঐচ্ছিক বিষয়, অনেক খেলাধুলার বিষয়, গান বাজনার বিষয়, যেগুলোতে বার্ষিক পরীক্ষা হয় না সেগুলো। এছাড়া যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। পুনরায় নিয়োগের দাবিতে হাইকোর্টের রায়ে বাদ পড়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আজ সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করেন। জল কামান আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এর আগে সকাল থেকে 11তম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। শাহবাগ থেকে মিছিল নিয়ে রবিবার দুপুর 3টার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নেন প্রাথমিকের সহকারী শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তরা। তাদের ছত্রভঙ্গ করতে এদিনও জলকামান ব্যবহার করে পুলিশ। তবে এমন পরিস্থিতির মাঝেও কর্মসূচি চালিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা। পুরুষ সদস্যরা সরে গেলেও নারীরা সামনে থেকেই নেতৃত্ব দেন। বিকেল 4টার পর আবারও জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার শেল। 5টার পর নিজেদের অবস্থান থেকে সরে আসে আন্দোলনকারীরা। এরা তো দেখছেন ম্যাক্সিমামই হচ্ছে মেয়েরা, তো মেয়েদের ব্যাপারে আমাদের তো আসলে খুব বেশি আমরা কিছু করতেও পারি না। আমরা জাস্ট হচ্ছে পানি টানি মারতেছি যে ভয় যেন চলে যায়, কিন্তু তারপরেও এরা অনেকেই খুবই অ্যাগ্রেসিভ, অ্যাডামেন্ট, এরা থাকতে চায়। আমরা অনেক বুঝে শুনে বা ওই যে শেষ পর্যন্ত কাঁদানো গ্যাস একটু নিক্ষেপ করছি যেন ওরা চোখে লাগে চলে যায়। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। এমনিতে আমরা মরার মতো হয়ে আছি। আমরা ঢাকা শহর, আমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আর সেটা যদি থাকা খাওয়ার ব্যবস্থা করি আমাদের অনেক খরচ, সেটাও আমাদের নাই। আমরা তো আর সরকারের কিছু জানি না। আমরা চাই যে আমাদের দাবি, আমাদের যোগদান। আমাদের ডিসেম্বরের 5 তারিখে যোগদানের কথা ছিল, নভেম্বরের 19 তারিখে আমাদের কিছু কুচক্রী মহল রিট করে, যারা সুপারিশপ্রাপ্ত হয় নাই তারা রিট করে। আমরা তো হচ্ছে এখানে আসছে আমরা আমাদের অধিকার নেওয়ার জন্য। এটা তো আমাদের অধিকার। পুলিশ আমাদেরকে মারতেছে, এটা প্রশাসন দেখতেছে না, এটা কি জন্য মারবে আমাদেরকে? পানি। পুলিশ শত অত্যাচার ও নির্যাতন চালালেও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। পুলিশেরা চাকরি করতেছে চাকরি বাঁচানোর জন্য, আমাদের মারছে, আর আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য মায়ের খাচ্ছি। আমাদের রায় আমাদের বিপক্ষে যায়, তাহলে আমরা আমাদের আন্দোলন ছাড়বো না। আমরা অল্পতে নিজেরা দুর্বল হয়ে পড়বো না। বর্তমান সরকার ষড়যন্ত্রের শিকার হয়েই শিক্ষক সমাজের উপর এমন অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মিটারে না চালানোর দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সকাল 8:30টার দিকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ শুরু করলে চরম দুর্ভোগে পড়ে অফিসগামী মানুষ। পরে বিআরটিএ জরিমানার বিধান বাতিল করে নোটিশ জারি করলে দুপুর 1:15টার দিকে কর্মসূচি শেষ করে সিএনজি চালকরা। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই শনিরাখড়া, রামপুরা, মিরপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা বন্ধ করে দেয় সিএনজি অটোরিকশা চালকরা।
যাদের দাবি মিটারে না চালালে 50,000 টাকা জরিমানার যে বিধান করেছে বিআরটিএ তা বাতিল করতে হবে। কিন্তু একটা সিএনজি ওয়ালা যদি 50,000 টাকা জরিমানা দিতে পারতো তাহলে কিন্তু সিএনজি চালাইতো না। 900 টাকা জমা আর আম করে মিটার মানে আপডেট করে দিতে হবে, বড় করে দিতে হবে। আর গাজীপুর সিএনজি, নারায়ণগঞ্জের সিএনজি, প্রাইভেট সিএনজি, 27 প্রাইভেট সিএনজি এটি ঢাকা থেকে বন্ধ করতে হবে। আমরা মেট্রো গাড়ি আমাদের কাগজপাতি সব ক্লিয়ার, তাও আমাদেরকে হয়রানি মামলা দেওয়া হয়, অথচ জেলার গাড়ি, প্রাইভেট গাড়ি এগুলোর কাগজ নাই। তারপরও এই শহরে 10,000 প্রাইভেট গাড়ি চলে, তাদেরকে কিছু বলা হয় না, আর আমাদের মেট্রো গাড়িকে তারা কেন মামলা দেওয়া হচ্ছে? আন্দোলনে দুর্ভোগের আকাল নগরবাসী। মাইলের পর মাইল হেঁটে গন্তব্যের দিকে যাত্রা করেন অফিসগামী মানুষ। যে পয়েন্টে অবরোধ তার দুপাশে যানবাহনের দীর্ঘ সারি। সকাল 10টার কিছু পরেই ট্রাফিক বিভাগ থেকে জানানো হলো দাবি মেনে নিয়েছে বিআরটিএ। মিটারে না চললে 50,000 টাকা জরিমানা করা হবে, সেটি এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। এই সংক্রান্ত একটা আমরা অর্ডার পেয়েছি। তো এখন এই মুহূর্তে থেকে এখন আমরা মিটার না থাকলে 50,000 টাকা জরিমানা করা হবে না। ট্রাফিক কর্মকর্তার কথায় রাস্তা ছেড়ে দেয় চালকরা, শুরু হয় যান চলাচল। কিন্তু আবারও রাস্তায় বিক্ষোভে নামেন তারা। এবার গন্তব্য বনানীর বিআরটিএ কার্যালয়। বেলা 12টা নাগাদ সবাই পৌঁছে যান বিআরটিএ কার্যালয়ের সামনে। রাস্তার এক পাশে শুরু হয় তাদের কর্মসূচি। এ সময় এক দফা দাবি পরিণত হয় 3 দফায়। 12 বছর আগে মিটার লাগাইছে, তখন যে কিলো ওই কিলো এখনই আছে। এখন বাসা ভাড়া দেয় 15,000 টাকা, তখন বাসা ভাড়া 3,000 টাকা। লাইসেন্স কাগজ ব্যতীত আর কোনো পার্কিং, নো পার্কিং মামলা, এই অবৈধ মামলা, মিটারের মামলা চলবে না। বনানীতে যখন আন্দোলন করছেন চালকরা, তখন রাস্তা জুড়ে শুরু হয় অরাজকতা। যেসব সিএনজি অটোরিকশা আন্দোলন বাদ দিয়ে যাত্রী পরিবহন শুরু করে, তাদের উপর চড়াও হয় আন্দোলনকারীরা। কয়েকটি ভাঙচুর করা ছাড়াও প্রায় অর্ধশত সিএনজি অটোরিকশা বিকল করে দেন তারা। এ সময় বেশি বেকায়দায় পড়েন রোগীরা। ক্ষোভ ঝরল তাদের কণ্ঠে। হাঁটতে পারে না, ওইখান থেকে আমি ইয়ে করছি, তো উনি আমার নিচ্ছে যে সিদ্ধি যাবো বলি, তা আমরা তো এতটুকু জানি না। জীবন মরণ সমস্যা, আমার ভাই বাথরুমে যাচ্ছে, কিডনি প্রবলেম, এইখানে আমি রিকোয়েস্ট করছি তাদের, তারা তারপরে এই গাড়িটা ছেড়ে দিয়েছে। ঘণ্টাখানেক পর 1:15টার দিকে দাবি মানা হয়েছে এমন কথা বলেই রাস্তা থেকে যার যার গন্তব্যের দিকে চলে যায় সিএনজি চালকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 1 থেকে 36 জুলাই প্রত্যেকটা সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেসব সংবাদ মাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে তাদেরকেও অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনায় এসব মন্তব্য করেন প্রেস সচিব। গত 15 বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, এসব ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমগুলোর বয়ান ডকুমেন্টেশন করা হবে, তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। শফিকুল আলম বলেন, কারো কণ্ঠ যেন রোধ না হয় এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। এমন সাংবাদিকতা তৈরি হবে যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন। শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে 3য় পর্বের মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। বিশ্ববাসীর মঙ্গল কামনা ও মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা। মোনাজাত করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ। ভাষা যাই হোক, সবার মনের কথা এক। আল্লাহর কাছে ফরিয়াদ দুনিয়া ও আখিরাতের শান্তি। হিন্দিতে দিল্লির মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাত শুরু করেন বেলা 12:30টার পর। আমিন আমিন ধ্বনিতে একাত্মতার পক্ষে সায় দেন মুসল্লিরা। মোনাজাত শেষ হয় প্রায় 30 মিনিট পর। দুহাত তুলে নিজের ও রাষ্ট্রের মঙ্গল কামনার কথা জানান আগতরা। আল্লাহর কাছে দোয়া চাইলাম সবার জন্য এবং নিজের জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে আমি হেদায়েতের জন্য, ভাই আমি নিজেই গুনাহগার, আমি অপরাধী। আল্লাহর কাছে হেদায়েত হওয়ার জন্য আমরা আসছি। সুখ শান্তির মালিক আল্লাহ, শান্তি আল্লাহর হাতে, দুনিয়াতে দিও শান্তি, দিও আখিরাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে সারা বিশ্বে জিন্দা করার চেষ্টা করা। তাবলিগ জমায়েতে বিভাজনের প্রভাব পড়েছে ইজতেমাতেও। 2 গ্রুপের আয়োজন গড়ায়
3 পর্বে। তবে সাধারণ মুসল্লিরা বিভাজনের পক্ষে নন। শান্তির ধর্ম ইসলামের অনুশাসন মানতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সবাই মুসলমান ভাই ভাই মিলমিশে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, তারাও সব একসাথে। তা আমরা চাই সবাই আমরা যেন একসাথে থাকতে পারি। আল্লাহর জন্য আসছি, তারা তাদের মতো আমল করতেছেন, আমরা আমাকে সব তো আমল তো আসলে সব একই। তৃতীয় পর্বেও দূর দূরান্ত থেকে তুরাগ পারে হাজির হন মুসল্লিরা, তবে ভিড় ছিল তুলনামূলক কম। ইন্ডিয়া থেকে মাওলানা সাদ সাহেবের ছেলেরা আসছে, ওনারা আয়সা অনেক ইমানি লাইনে বয়ান করছে। ঘরে বসে বসে তো সুরাকেরা তো সঠিক হয় না, এই জন্য আসছি। মুসল্লিদের বাড়ি ফেরা সহজ করতে এবার 8 জোড়া ট্রেন রাখা হয়। মোটামুটি নির্বিঘ্ন ছিল তাদের ট্রেন যাত্রা। এছাড়াও সড়কে বাস, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন পথে বাড়ি ফিরে যান ইজতেমায় অংশগ্রহণকারীরা। দুর্ভোগ কম হয়েছে, এমনি ভালোই বোঝা। সারা পৃথিবীর মানুষ এখানে ইনশাল্লাহ আসে, আর সব মুসলমান যেন এক হয়ে যায়। আল্লাহ যদি হাতে বাঁচাতে রাখে তা অবশ্যই আসবো, আসার জন্য তো চেষ্টা করব। এবার অনুষ্ঠিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের 58তম এই জমায়েত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের সদস্যদের বিদেশি নাগরিকত্ব ও পাচার সম্পদের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা MLAR পাঠিয়েছে দুদক। সম্প্রতি দুদকের মানি লন্ডারিং শাখা থেকে আদালতের আদেশে প্রেক্ষিতে তথ্য চেয়ে সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠানো হয়েছে। এদিন ঢাকা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত সময়ে সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতি অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে অনুসন্ধানের নামে দুদক। এরা হলেন নাসা, এসালম, বেক্সিমকো, বসুন্ধরা সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 9 শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী। এরই মধ্যে গত ডিসেম্বরে বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দেন বিচারক। তার প্রেক্ষিতে এবার সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ 8 দেশের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। আদালতের জমা দেওয়া নথি বলছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনবির সহ পরিবারের একাধিক সদস্যের স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস সহ বিভিন্ন দেশের বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া বসুন্ধরা পরিবারের 8 সদস্যের বিভিন্ন দেশে 19টি কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দেশে চিঠিতে তথ্য চাওয়া হয়েছে। দুদক বলছে টাস্ক ফোর্সের অধীনে চলমান অনুসন্ধান দ্রুতই শেষ করবে তারা। আরও অন্যান্য গ্রুপের বিষয়ে যদি আপনারা আমাদেরকে আরও তথ্য দেন, যেগুলি আমাদের কাছে চলমান আছে, সেগুলো অনুসন্ধান শেষে আপনারা যথাসময়ে সেই প্রতিবেদনের ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 781 কোটি 71 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিন কুমিল্লা 1 আসনের সাবেক এমপি সুবিদ আলী ভুইয়া তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 320 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক 3টি মামলা করেছে সংস্থাটি। সুবিদ আলী ভুইয়া, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা 1। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চূড়ান্ত পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা ও আশুলিয়ায় নৃশংস হত্যা, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত এ মাসেই প্রতিবেদন হাতে পাওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। এদিন জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আন্দোলন দমনে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে ঢাকায় সবচেয়ে বেশি নৃশংসতার ঘটনা ঘটে যাত্রাবাড়িতে, এরপর চাংখারপুল, উত্তরায়। ঢাকার পাশে আশুলিয়ায় ঘটে বর্বরোচিত ঘটনা। এখানে গুলি করে হত্যার পর 6 জনের লাশ পুড়িয়ে ফেলা হয়। জুলাই আগস্ট গণহত্যার বিচারে গঠিত ট্রাইব্যুনালের পথ চলা শুরু হলে ঢাকার গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। সেই মোতাবেক যাত্রাবাড়ি, চাংখারপুল, উত্তরা, আশুলিয়ার মামলা তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মাসেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত জাতির আশা অথবা সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না, এটি ডিপেন্ড করবে ন্যায় বিচারের স্বার্থে এবং প্রপার এবং ইফেক্টিভ ইনভেস্টিগেশনের স্বার্থে যতটুকু সময় নেওয়ার আমরা ততটুকুই সময় নিব, তার একটু বেশি সময় নিব না। রোববার চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত সরকারের MP ফজলে করিম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের অস্ত্র সরবরাহ করেছিল বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। চট্টগ্রাম শহরে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা, আহত এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। রাউজান এবং বিভিন্ন উপজেলা থেকে সন্ত্রাসী বাহিনী চট্টগ্রামে এসে ছাত্র জনতার উপর ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখানে এসেছে এবং আমরা এই তথ্যটাও আমরা জানি এবং আমরা বিভিন্ন ছাত্র এবং গোয়েন্দা সংস্থাদের কাছে আমরা এই তথ্যটা পেয়েছি। তার চট্টগ্রামের পাথরঘাটা বাসভবন থেকে ছাত্রদের উপর হামলা করার জন্য অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের 18টি মামলার তদন্ত চলছে। আসামির সংখ্যা প্রায় 150। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দোকানে গহনার ছড়াছড়ি অথচ স্বর্ণ আমদানির আনুষ্ঠানিক তথ্য খুবই কম। তাহলে এত স্বর্ণ কোথা থেকে আসছে? প্রশ্ন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের। জানালেন, ব্যাগেজ রুল সংশোধনে কাজ চলছে, বসতে পারে অগ্রিম আয়করও। ডলার সংকটের কারণে চাল ও জ্বালানি আমদানিতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। দেশে স্বর্ণের ভরি এখন লাখ টাকার বেশি, তারপরও দোকানে খালি শেলফ খুঁজে পাওয়া কঠিন। নিত্য নতুন কারুকাজ আর নির্মাণ শৈলী দিয়ে ক্রেতা টানার প্রাণান্ত চেষ্টা জুয়েলারি ব্যবসায়ীদের। ইদানিং তাতে নতুন মাত্রা যোগ করেছে ডায়মন্ড। এসব স্বর্ণ মূলত আসে বিদেশ থেকে লাগেজে, চোরা চালানো নেহায়েত কম না। এখানেই প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের। রোববার জুয়েলারি সমিতির নেতাদের সাথে বৈঠকে বসেন তিনি। দেশে স্বর্ণ আমদানির বৈধ উপায় থাকা সত্ত্বেও কেন বিকল্প পথে আসছে ব্যাখ্যা জানতে চান তিনি। এ সময় হয় মৃদু তর্কাতর্কিও। এখন আমার বাজারে প্রচুর স্বর্ণ, ওনার মেয়ের জন্য আনেন নাই, ওনার বোনের জন্য আনেন নাই, ওনার স্ত্রীর জন্য আনেন নাই, এটা আলটিমেটলি আপনার মার্কেটে গেল। তো 40,000 টাকা ট্যাক্স দিয়ে এটা সহজে আনতেছে, কিন্তু আপনি 20,000 টাকা দিয়ে আনতেছেন না, এটা বলেন। 20,000 টাকা এইটা আমাদের 4,000 টাকার ইদানিং করা হয়েছে। যখন করা হয়েছে তখন কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি নাই। এ সময় কর ও ভ্যাট কমানোর আহ্বান জানান জুয়েলারি ব্যবসায়ীরা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, সবাই সঠিক ঘোষণা দিয়ে স্বর্ণ আনলে সাহায্য করবে সরকার। ব্যাগেজ রুলের একটা সংশোধনের উদ্যোগ আমরা নিয়েছি, একটা আলাপ আলোচনা, একটা কাজ হয়েছে। এটা আমাদের লেভেলে শেষ করার পরে আমরা এটা পাবলিক কনসালটেশনের জন্য দিয়ে দেব। মানে আমি কোনো কিছুই করতে চাই না যেটা পাবলিক জানে না। চেয়ারম্যান জানান, ডলার রিজার্ভ পরিস্থিতি ভালো হলে সরকার অনেক ক্ষেত্রে বাড়তি কর তুলে নেবে, কিন্তু আপাতত চাপ আছে। একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, যেমন আপনার ইন্ডাস্ট্রির জন্য এবং ট্রান্সপোর্টের জন্য যে জ্বালানি, ফসিল ফুয়েল বলেন, গ্যাস বলেন, এগুলো তো না হলে দেশ চলবে না। এইগুলোর বিল বৈধ ঠিকমতো দিতে পারতেছে না এবং ডলারের ক্রাইসিসের কারণে চরম প্রবলেম হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, আগামীতে সব পর্যায়ে কর রেয়াতের কৌশল বদলাতে সরকার কাজ করছে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকালে বিশ্ববিদ্যালয় মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গণিত বিভাগের 1 শিক্ষক ও 3 শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলার প্রথম ইনিংসে ব্যাট করে ম্যানেজমেন্ট বিভাগ 136 রানের লক্ষ্য দেয়। শেষ ওভারে গণিত বিভাগের জয় প্রয়োজন ছিল 5 রান। এ সময় গ্যালারিতে থাকা 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে উভয় পক্ষ। এতে গণিত বিভাগের 3 শিক্ষার্থী ও 1 শিক্ষকের মাথা ও চোখে আঘাত লাগে। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। রাজধানীর মহিলা সমিতিতে নির্ধারিত ঢাকা মহানগর নাট্য উৎসব বন্ধ নিয়ে এক এক পক্ষের এক এক রকম বক্তব্য মিলছে। উৎসব আয়োজকরা বলছেন, তারা কোনো হুমকি পাননি। মহিলা সমিতি নিরাপত্তার কথা বলে বরাদ্দ বাতিল করেছে, কিন্তু মহিলা সমিতি বলছে শুক্রবার রাতে হঠাৎই আয়োজক কমিটি উৎসব করবে না বলে হল বরাদ্দ বাতিল করে। তবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এক বিবৃতিতে বলেছে, তাদের আহ্বানের সাড়া দিয়েই হল বাতিল করেছে মহিলা সমিতি।
15 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতিতে হওয়ার কথা ছিল ঢাকা মহানগর নাট্য উৎসব 2025, যেখানে 14টি নাটক নিয়ে মঞ্চায়নের জন্য প্রস্তুত ছিল ঢাকা মহানগর নাট্য পর্ষদ। কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে একদল লোকের হুমকির কথা জানিয়ে নাট্যোৎসব স্থগিতের ঘোষণা আসে। জানানো হয় মহিলা সমিতি তাদের হল বরাদ্দ বাতিল করেছে। মহিলা সমিতি নিজে বাতিল করেছে, আমার কথা ওরা বাতিল করবে কেন? ওখানে এখানে উৎসব করা যাবে না। আমি কেন, কি হয়েছে বলেন? বলতেছে এরকম আমাকে ওখানে থ্রেট দিয়েছে, বাজে ভাষায় গালাগালি করেছে। তবে মহিলা সমিতি বলছে কোনো হুমকির ঘটনা ঘটেনি। শুক্রবার রাতে উৎসব আয়োজকরাই নিজেই ফোন করে উৎসব হবে না বলে জানায়। পরে মহিলা সমিতির পক্ষ থেকেই সাজসজ্জা খুলে ফেলা হয়। আমরা ইন্ডিভিজুয়াল যে দলগুলো নিয়মিত এখানে প্রদর্শনী করে সেই দলগুলোকেই আমরা বরাদ্দ দিয়েছি এবং তারা ইন্ডিভিজুয়াল ভাড়াও দিয়েছে। আয়োজক নাট্যগোষ্ঠী মহানগর নাট্য পর্ষদ, ওনারা আমাদের 14 তারিখ আনুমানিক রাত 11টা বা 10:30 11টার দিকে ওনারা বলেন যে আমরা নাট্য উৎসবটা বাতিল করছি। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এক বিবৃতিতে বলেছে তাদের আহ্বানে সাড়া দিয়েই হল বাতিল করেছে মহিলা সমিতি। এক স্ট্যাটাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, নাট্যকর্মীদের একটি অংশের বিরোধিতাতেই স্থগিত হয়েছে নাট্য উৎসব। এখানে নিরাপত্তার কোনো ইস্যু ছিল না, পুলিশও তেমনটি দাবি করছে। থানা পুলিশ বন্ধ করে না, এই বিষয়ে থানা পুলিশ অবগত না। আমরা বন্ধ করিনি, আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারি না। এটা তো দেশের উন্নয়নের জন্য প্রয়োজন। এটা আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। মালিতে পরিত্যক্ত একটি স্বর্ণের খনি ধসে প্রাণ হারালো কমপক্ষে 48 জন। মাত্র 3 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো খনি ধসে মর্মান্তিক মৃত্যুর শিকার হন মালির খনি শ্রমিকরা। শনিবার দেশটির পশ্চিমের কায়েস অঞ্চলে কেনিয়াবা শহরের একটি অবৈধ ও পরিত্যক্ত স্বর্ণখনিতে এই ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই ছিলেন নারী কর্মী, এমনকি দুর্ঘটনার সময় সন্তানসহ পানিতে পড়ে মারা যান এক নারী। পুলিশ জানিয়েছে খনিটির একটি খোলা অংশে গর্ত করার সময় চারপাশের মাটি ধসে এই দুর্ঘটনা ঘটে। অবৈধভাবে প্রবেশের দায়ে যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় ফেরত পাঠানো হলো 117 ভারতীয়কে। শনিবার তাদের বহনকারী মার্কিন সামরিক বিমান অবতরণ করে পাঞ্জাবের অমৃতসরে। বিমানবন্দর থেকে তাদের গ্রহণ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং। পাঞ্জাবের পাশাপাশি ফ্লাইটটিতে ছিল মহারাষ্ট্র, রাজস্থান, হিমাচল ও কাশ্মীরের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয়দের পুনর্বাসনে সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পর অভিযান চালিয়ে এক ট্রাভেল এজেন্টকে আটক করে পাঞ্জাব প্রশাসন। যুক্তরাষ্ট্রে রেকর্ড গড়েছে ডিমের দাম। দেশটিতে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে প্রায় $5, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। মূলত ব্লাড ফুড প্রকল্পের কারণেই ডিমের এত চড়া দাম। গত এপ্রিল থেকে এখন পর্যন্ত কমপক্ষে 70 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটির অস্তিত্ব। H5N1 ধরনের এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগই বিভিন্ন খামারে কাজ করেন, তাই মেরে ফেলা হচ্ছে লাখ লাখ মুরগি। এ কারণে দাম বৃদ্ধির পাশাপাশি ডিমের সরবরাহ ব্যাপক কমেছে। বেশিরভাগ দোকান থেকেই 1 ডজনের বেশি ডিম কিনতে পারছেন না ক্রেতারা। আশঙ্কাজনকভাবে কমে গেছে দুধের যোগানও। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।